আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মবের তাণ্ডবকে সরকার প্রশ্রয় দেয়, বিপাকে পড়েছে পুলিশ। একদিকে সরকারি হুকুম তালিম করতে গিয়ে পুলিশকে জেলে পুরতে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তিকে, আবার সামাজিক মাধ্যমে সমালোচিত হয়ে পুলিশের উপরে চোটপাট দেখাচ্ছে সরকার উপর মহল। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রমজীবী এক রিকশা চালকের কাছে ধরাশয়ী হয়েছে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের সরকার। পুরো পরিস্থিতি লেজে গোপরে করে সরকার এখন দোষ চাপাচ্ছে পুলিশের উপর, তলব করেছে কৈফিয়ত। অন্যদিকে সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমণ করলেও পুলিশকে এখন দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে। সন্ত্রাসীদের একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে পুলিশকে। এমন পরিস্থিতিতে পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পুলিশের মাঠ পর্যায় থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে মব সন্ত্রাসের প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা চলতে থাকলে পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয়। সরকারি সিদ্ধান্ত মানা কঠিন হয়ে যাওয়ায় ঢাকা শহরে আর চাকরি করতে চায় না পুলিশ সদস্যরা। এজন্য ঢাকা থেকে বদলি হওয়ার আবেদনের হিড়িক পড়েছে পুলিশ সদর দপ্তরে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কথায় আছে, একটি ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায়, কিন্তু জোর করে পানি পান করানো যায় না। মানুষের ধর্মীয় বিশ্বাসের পরবর্তী বিশ্বাসের নাম রাজনৈতিক বিশ্বাস। যত জুলুম নির্যাতন করা হয়, এই বিশ্বাস আরো মজবুত হয়। তা আরো একবার প্রমাণিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ দিন 15ই আগস্টকে ঘিরে। সরকারি বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দিয়েও সরকারের মধ্যে 15ই আগস্ট নিয়ে আতঙ্ক ছিল, সেটি পরিষ্কারও করেছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুলিশকে যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল তাও পরিষ্কার হয়েছিল ডিএমপি কমিশনারের কণ্ঠে। দুজনেই বলেছিলেন 15ই আগস্ট কেউ ধানমন্ডিতে বা অন্য কোথাও কর্মসূচি পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী 14ই আগস্ট থেকে 32 নম্বরের সামনে পুলিশের সাজ রব ছিল, যদিও বিএনপির জন্য 32 ছিল খোলা, যাতে তারা মবের রাজত্ব কায়েম করতে পারে। কিন্তু ওই যে প্রবাদ আছে, ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায় কিন্তু জোর করে পানি পান করানো যায় না, তেমনি 32-এ গেলে মবের শিকার হতে পারে, চলতে পারে নির্যাতন। তা জানার পরও সাধারণ মানুষ গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। তাদেরই একজন রিকশা চালক আজিজুর রহমান। নিজের আয় থেকে 400 টাকায় কেনা একটি ফুলের তোড়া হাতে নিয়ে 32 নম্বরে গিয়ে মবের তাণ্ডবের মুখে পড়েন আজিজুর। তাকে মারধর করে রিকশাটিও ভেঙে দেওয়া হয়। সরকার উপর মহলের নির্দেশে যারা তাকে মারলো তাদের কোনো বিচারই হলো না, উল্টো আজিজুরকে আটক করে হত্যা চেষ্টা মামলার আসামি করলো পুলিশ। পুলিশ প্রতিবেদনে বলা হয়, গত বছরের 4 আগস্ট ধানমন্ডি থানা এলাকার একটি মিছিলে মোহাম্মদ আরিফুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল হাসপাতালে 2 মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। এই ঘটনার 8 মাস পর 2রা এপ্রিল হত্যা চেষ্টা মামলা করেন আরিফুল। এরও প্রায় 4.5 মাস পর 15ই আগস্ট এক আসামি আজিজুর ধানমন্ডি 32 নম্বর থেকে গ্রেফতার হন। দর্শক, মবকারীরা আজিজুরকে মারধর করছে এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হলেও পুলিশ আদালতকে জানায় গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তার বিরুদ্ধে মামলার এফআইআরে দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা উল্লেখ করা হয়। এর মধ্যে হত্যা চেষ্টার 307 ধারাও রয়েছে। এই ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড। সাথে যোগ করা হয়েছে ফৌজদারি দণ্ডবিধির 325 এবং 326-এর মতো দুটি গুরুতর ধারা, যার শাস্তি 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আজিজুরের বিরুদ্ধে দণ্ডবিধির 143, 147 এবং 149 ধারায় অভিযোগ আনা হয়েছিল, যেখানে শাস্তি হলো 6 মাস থেকে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। এসবই ধানমন্ডি থানা পুলিশ করেছে উপর মহলের নির্দেশে। আদালত পুলিশের অনুরোধে তড়িৎ সাড়া দিয়ে আজিজুরকে পাঠিয়ে দেয় কারাগারে। তবে এরপর 24 ঘন্টায় বদলে যায় চিত্র। ফুল দিতে গিয়ে সাধারণ এক রিকশা চালককে কারাগারে যাওয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। বঙ্গবন্ধুর প্রতি বিপুল মানুষের ভার্চুয়াল শ্রদ্ধা জানানোর মধ্যে এমন ঘটনা আরো কোণঠাসা করে দিয়েছে সরকারকে। এরপর শুরু হয় ড্যামেজ কন্ট্রোলের হাস্যকর বিভিন্ন আয়োজন। সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে বলির পাঠায় পরিণত হতে হচ্ছে ধানমন্ডি থানার ওসিকে। আজিজুরকে কোন বিবেচনায় গ্রেপ্তার করা হয়েছিল তার ব্যাখ্যা ধানমন্ডি থানার ওসির কাছে জানতে চেয়েছে সরকার।
সেই তথ্য আবার জানানো হয়েছে 7 দিন আগে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া প্রেস সচিবের নেতৃত্বাধীন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএমপিকে। একই সঙ্গে আজিজুরের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত দ্রুত শেষ করে ফৌজদারি কার্যবিধি সংশোধিত 173-এর ক ধারা অনুযায়ী প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, সম্প্রতি ফৌজদারি কার্যবিধি সংশোধন করে 173-এর ক ধারা যোগ করে অন্তর্বর্তী সরকার। এ ধারা অনুযায়ী প্রাথমিক তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া যায়, তবে পরে প্রমাণ পাওয়া গেলে আবার তাকে আসামি করা যাবে। মজার বিষয় হলো, আদালতে পুলিশের দেওয়া নথিতে বলা হয়েছিল মামলার ঘটনার সময়কার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং বাদীর জবানবন্দি থেকে আজিজুরের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। অথচ সরকার এখন তার বিষয়ে 173 ক ধারায় প্রতিবেদন দিতে বলছে। এখানেই নাটকের শেষ নয়। পুলিশ আজিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো ধারায় মামলার আসামি করলেও এখন তাকে দাবি করছে সাধারণ নিয়মিত মামলা হিসেবে। আজিজুরের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা তারা আদালতকে জানালেও এখন দাবি করছে তিনি গ্রেপ্তার হয়েছেন সন্দেহভাজন আসামি হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে আজিজুরের গ্রেপ্তার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানোর পাল্টা বাগাড়ম্বর করেছে ডিএমপি। তাদের বিবৃতিতে বলা হয়, আজিজুরকে যে মামলায় আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা, কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন। দর্শক, ইতিমধ্যে আমরা আজিজুরের মামলার ধারাগুলো উল্লেখ করেছি। সেখান থেকে পরিষ্কার একটি হত্যা চেষ্টার মতো মামলার গণ আসামি হিসেবে আজিজুরকে গ্রেপ্তার করে পুলিশ। তার উপর মবের তাণ্ডবকেও অস্বীকার করেছে পুলিশ। যেখানে আজিজুর মব কয়েদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করতে পারেন, সেখানে পুলিশ উল্টো তাকেই করেছে হত্যা চেষ্টা মামলার আসামি। এখন ফাঁদে পড়ে তারা নতুন স্ক্রিপ্ট সাজানোর চেষ্টা করছে। পুলিশের কাঁধে বন্দুক রেখে সরকারও এখন কেবল নিজেদের রক্ষার পথ খুঁজছে। কিন্তু সরকারের এমন কাণ্ডে পুলিশের মাঠ পর্যায়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশ কর্মকর্তাদের দাবি, সরকার পুলিশকে রাজনৈতিক পাগলা ঘোড়া হিসেবে ব্যবহার করছে, কিন্তু যখন সমালোচনার শিকার হচ্ছে তখন পুলিশকে ভিলেন বানানো হচ্ছে। এই নাটক বন্ধ না করলে পুলিশের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আশার কথা হলো, সরকার এবং পুলিশের বিপাকের মধ্যে সদয় হয়েছে আদালত, কিন্তু তারপরও কিছু প্রশ্ন থেকেই গেল। একদিন আগে যে আজিজুরকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছিল আদালত, ঠিক একদিন পর নতুন কোন নির্দেশনা পাওয়ার পর তাকে জামিন দেয়া হলো? বাংলাদেশে কি এরকম মিথ্যা মামলা হতেই থাকবে, এমনকি হত্যা মামলাও? এদিকে মবকে সরকার প্রশ্রয় দেয়, প্রায় পুলিশকে ঘটনাস্থলে মার খেতে হচ্ছে। গত মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে পুলিশের উপর 145টি মবের ঘটনা ঘটেছে। অধ্যাপক ইউনূসের শাসনামলে পুলিশের উপর হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সরকার সন্ত্রাসীদের দমনের জন্য পুলিশের হাতে শুধু লাঠি আর রাবার বুলেট দিয়ে কাজ সারতে চায়। এমন পরিস্থিতিতে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আর সরকার এমন নির্দেশ মেনে কাজ করতে চায় না। গত 12 আগস্ট ওয়াকিটকি বার্তার মাধ্যমে সিএমপি কমিশনার হাসিফ আজিজ সকল পুলিশ সদস্যকে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেন। সিএমপি কমিশনার ওই ওয়ারলেস বার্তায় বলেছিলেন, শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না, বন্দরে এক এসআই গুরুতর আহত হয়েছেন, আর এক কেজি এদিক সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। বন্দর থানার সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির শিকার হয়েছেন, ওই পরিস্থিতিতে কেউ পড়লে কোনো অবস্থাতেই প্রজেক্টাইল লাশ ছাড়া কেউ ফিরে আসবে না। সেজন্য তিনি নির্দেশ দেন, পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করা মাত্র গুলি করা হবে। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা অনুযায়ী সব পুলিশ অফিসার আত্মরক্ষার অধিকার রাখেন। আক্রমণ হওয়ার আগে অস্ত্র বের করার মুহূর্তে গুলি করবে, হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সিএমপি কমিশনার এমন বার্তা মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনেরও। পুলিশকে সরকার যেভাবে ননির পুতুল বানিয়ে রেখেছে, এভাবে তারা কাজ করতে চায় না। আবার সরকারের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহারের চিরাচরিত পথ থেকেও এই বাহিনীর সদস্যরা বের হতে চায়। মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া এবং পুলিশকে নিজের ইচ্ছে মতো ব্যবহারের কারণে বেশিরভাগ পুলিশ সদস্য ঢাকায় আর কাজ করতে চায় না।
একসময় ঢাকা মহানগর পুলিশের পদায়নকে গর্বের মনে করতেন পুলিশ সদস্যরা, তাই ডিএমপিতে বদলি হতে চেষ্টা, তদবির, চিঠি, সুপারিশের অন্ত ছিল না। অথচ এখন ডিএমপিতে কর্মরত পুলিশের অনেক অধস্তন সদস্য ঢাকার বাইরে বদলি হতে চাইছেন। পুলিশ সদর দপ্তরে ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলি চেয়ে ৭,৫০০-এর বেশি আবেদন জমা পড়েছে। আবেদনের এই হিড়িক পুলিশ সদর দপ্তরে এই মুহূর্তে কনস্টেবল, এএসআই, এসআইদের বদলির সব আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমপি থেকে কাউকে সরানো যাবে না বলে সব বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও চেষ্টা, তদবির থামছে না। পুলিশের এমন বার্তায় বিপাকে পড়েছে অধ্যাপক ইউনূস সরকারের উপর মহল। রিকশা চালক আলজুর কাণ্ডের দায় পুলিশের উপর চাপাতে চেয়েছিল সরকার, কিন্তু পুলিশ এমন দায়ভার আর নিতে চায় না। সব মিলে নিরীহ এক রিকশা চালককে গ্রেপ্তারের ঘটনা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য। বছর ধরে মানবাধিকারের চরম লঙ্ঘনের মধ্যে এ ঘটনা তৈরি করেছে নতুন মাত্রা, সাথে যোগ হয়েছে মাঠ পর্যায়ের পুলিশের পুলিশ রূপে ফিরে যাওয়ার ইঙ্গিত। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন এবং এটি নিয়মিত বৈঠক। অনেকেই বেশ আগ্রহের সঙ্গে, গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছিলেন যে সেনাপ্রধান কি বলেন। তবে সেনাপ্রধানের বক্তব্য অন্তত এই বৈঠকে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল বা ফর্মাল থাকার কথা, খুব স্বাভাবিক, যেখানে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ঢাকা সেনানিবাসের বাইরে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা বা মধ্যম সারির কর্মকর্তারা তারা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। সেখানে কিছু কথা অবশ্যই থাকবে যেগুলো সেনা সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু যারা একটু বিশেষ দৃষ্টির সাথে এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এমন কথা তো নিশ্চয়ই সেনাপ্রধানের মুখ থেকে বের হবে না, তাই না? এবং আমি আজ সকালেই একটি কন্টেন্টে বলছিলাম যে 13ই জুন লন্ডন বৈঠকের পর থেকে, অর্থাৎ সেই বৈঠকের পরে যে সংবাদ সম্মেলন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা মোটামুটি জানানো হলো একটা শর্ত সাপেক্ষে, তারপর থেকে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে সেনাপ্রধান কিন্তু নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বলেননি। আমি এই ধরনের মন্তব্য করছিলাম এবং অবশ্যই এটি কাকতালীয়ভাবে আজই এই বৈঠকে সেনাপ্রধান নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, প্রতিহিংসার মনোভাব দূর করতে হবে। এখন বিষয় হচ্ছে কি যে এই যে বক্তব্যটি নির্বাচন প্রসঙ্গে তিনি দিলেন, ফেব্রুয়ারিতে যদি সত্যি নির্বাচন হয়, যদি সত্যি হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেনাপ্রধানের যে বক্তব্য নির্বাচন প্রসঙ্গে ছিল, দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার একটি হচ্ছে যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য। কবে বলেছিলেন? 2024 সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছিলেন। তো সেপ্টেম্বর থেকে, মানে 2024 সেপ্টেম্বর থেকে 2025 পুরো 12 মাস এবং ফেব্রুয়ারির 2 মাস, তা তো মোটামুটি 18 মাসের মধ্যেই থাকছে বিষয়টি। তো একটা বিষয় থাকছে, আর একটা বিষয় তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বলেছেন, রয়টার্সের সঙ্গেও সম্ভবত ওই ইন্টারভিউতে তিনি বলেছেন। আবার যে অফিসার্স অ্যাড্রেসে করিডোর এবং দেশের বন্দরগুলো নিয়ে তিনি বেশ উচ্চকণ্ঠে বক্তব্য রাখছিলেন, সেখানেও তিনি সম্ভবত বলেছেন যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক। আমার যদি ভুল না হয়ে থাকে, অথবা বিডিআর যে ট্রাজেডি দিবস, সেই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলছিলেন। এখন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি কি হবে? তার বক্তব্যে তো দুটো প্রধান পয়েন্ট ছিল। একটা হচ্ছে যেটি বললাম যে 18 মাসের মধ্যে নির্বাচন, সেটি ঠিক আছে, থাকছে। আর অংশগ্রহণমূলক নির্বাচন হলে কি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে? যদি আবারও বলি নির্বাচন হবে কিনা এটি অনেকের মনে সন্দেহ, আর আমি মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হবে না। যাই হোক, অনেকবার বলেছি এই বিষয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেতেও পারি, অনেকে এটি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন
তিনি বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে বলছেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। দুটো বিষয় এখানেও, সেটি হচ্ছে দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছেন, চরম সত্য কথা, চরম সত্য কথা। এই মেসেজটা যে তিনি জানেন, জানারই কথা, না জানার কোনো কারণ নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে আমি এর আগে মন্তব্য করেছি, সেই মানুষেরা যারা তাকিয়ে আছেন সেনাবাহিনীর দিকে, তাদেরই একটা বড় অংশ এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিভিন্ন কারণে। যেহেতু তিনি জানেন, এবং এটাও তিনি জানেন যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এখন সেই মানুষরা কেন ব্যক্ত করছেন। আরেকটি হচ্ছে তিনি কমান্ডিং নিয়ে প্রশ্ন করেছেন। নানান ধরনের গুঞ্জন তো আছে সেনাবাহিনীর মধ্যে, হয়তো সংখ্যাই খুব কম, হয়তো দুই একজন, হয়তো একজনই নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে, সেনাবাহিনীর উপরে মধ্যে বিশেষ একটি মানসিকতার সম্পন্ন গোষ্ঠীর তৎপরতা চালাতে। এ ধরনের গুঞ্জন তো আছে। সেই দিক থেকে তার এই যে বক্তব্যটি, বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে, খুবই সিগনিফিকেন্ট। এবং আমি তো প্রথমেই বললাম যে যেহেতু একটি ফরমাল বৈঠক, সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তিনি নিশ্চয়ই এখানে সব ধরনের মন্তব্য করবেন না। এখন তিনি কি বলবেন যে আমি নির্বাচনের সহযোগিতা করব না? আমরা ধরে নিচ্ছি যে অবশ্যই সেনাবাহিনী সহযোগিতা করবে, কিন্তু যদি এই ধরনের কোনো মানসিকতা থেকে থাকে কারণ, তারা তো আর প্রকাশ্য বলবে না। আমি সেনাবাহিনীর কথা বা সেনা প্রধানের কথা একেবারে স্পেসিফিক করে বলছি না, কথা বলছি। যাই হোক, এখন একটি কথা বা তার আরেকটি মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে যেটি হেডলাইন হয়েছে, যেটি সব পত্রিকায় তাদের ইন্ট্রোতে এনেছে, সেটি হচ্ছে এই যে এনসিপির নেতারা বা এনসিপির মানসিকতার আরো বিভিন্ন ভুইফোর সংগঠনে জন্ম হয়েছে, তারা যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছে, ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলছে, সেই জায়গাটি থেকেও তো নিশ্চয়ই সেনা প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সবকিছু জানেন, তাদেরই তো ভালো খোঁজখবর রাখার